আজকের মুভিটা 2018 সালে ক্যালিফোর্নিয়ায় ঘটে যাওয়া এক মর্মান্তিক সত্য ঘটনা নিয়ে, যেখানে পুরো শহর জুড়ে ভয়ঙ্কর এক আগুন ছড়িয়ে পড়ে। আর ওখানেই স্কুল বাসের ভেতরে আটকা পড়ে অনেকগুলো অবুঝ বাচ্চা। তবে তারা কি আদৌ পেরেছিল ওই নরক সমতুল্য এই আগুন থেকে বেঁচে ফিরতে? সেটাই দেখব 2025 সালে সারা জাগানো মুভি দ্য লস্ট বাচের এক্সপ্লেনেশনে। তো গল্পটা শুরু হয় আমেরিকার নর্থ ক্যালিফোর্নিয়ার প্যারাডাইস নামের ছোট্ট একটা শহর থেকে। আর এই শহরে কেলভিন নামের এই লোকটা একটা স্কুলে বাচ্চাদের বাস চালিয়ে কোনো মতে নিজের সংসার চালায়। তো ডিউটি শেষে একদিন কেলভিন তার ম্যানেজার রুবির কাছে নিজের বেতন বাড়ানোর কথা বলে, কিন্তু রুবি তাকে সাফ জানিয়ে দেয় যে পরবর্তী বাজেট না আসা পর্যন্ত কোনোভাবেই তার বেতন বাড়ানো সম্ভব নয়। ম্যানেজারের এই কথা শুনে তো কেভিন খুব হতাশ হয়ে পড়ে, কারণ এই মুহূর্তে কেভিনের টাকার খুবই প্রয়োজন, কারণ ডিভোর্স হয়ে যাবার পর তার বউ তাকে ছেড়ে চলে গিয়েছে। এখন বাড়িতে তার মা, ছেলে আর একটা পোষা কুকুরও আছে, কিন্তু অসুস্থ মা আর ক্যান্সারে আক্রান্ত কুকুরের চিকিৎসা করতে গিয়ে তার অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। তো ডিউটি থেকে ফিরে এসে দেখতে পায় যে তার 15 বছরের ছেলে স্কুলে না গিয়ে গেম খেলছে। কেভিন তখন তাকে বকাবকি করলে ছেলে সাফ জানিয়ে দেয় যে সে আর পড়াশোনা করতে চায় না। সে আরও বলে যে তার বাবাও তো অল্প বয়সে পড়াশোনা ছেড়ে কাজ শুরু করেছিল, সেও তাই করবে। ছেলের মুখে এরকম কথা শুনে তো কেভিন খুবই কষ্ট পায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে সে নিজে পড়াশোনার সুযোগ পায়নি ঠিকই, কিন্তু সে চায় তার ছেলে যেন অন্তত সেই সুযোগটুকু পায়, নয়তো বড় হয়ে তাকেও কেভিনের মতো ছোটখাটো কাজ করে জীবন কাটাতে হবে। কিন্তু কেভিনের কথা গায়ে না মেখে তার ছেলে উল্টো জোরে গান চালিয়ে দেয়, যা দেখে তো কেভিন মনে মনে খুবই কষ্ট পায়। এর মধ্যে কেভিন খেয়াল করে যে তার কুকুরটা ভীষণ অসুস্থ হয়ে পড়েছে, তাই দেরি না করে সে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। সেখানে পরীক্ষা করে ডাক্তার জানায় যে কুকুরের ক্যান্সার একদম শেষ পর্যায়ে, তাই এখন তাকে আর বাঁচানো সম্ভব নয়। তো এই জন্যই কেভিনের কুকুরটাকে ডাক্তার যন্ত্রণাহীনভাবে একটা ইনজেকশন দিয়ে সেখানে মেরে ফেলে। এরপরে 8 নভেম্বর সকালের দিকে তাদের শহরের পাশে পাহাড়ের ওপর এক ইলেকট্রিক টাওয়ারের তার ছিঁড়ে শুকনো ঘাসে আগুন লেগে যায়, আর ওই আগুনের শিখা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে এবং অনেক দূর থেকেও সে ভয়াবহ দৃশ্য দেখা যায়। ঠিক ওই সময় একজন ট্রাক ড্রাইভার ওই পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় আগুনের এই তাণ্ডব দেখতে পায়, আর সঙ্গে সঙ্গে তো সে খবরটা ফায়ার সার্ভিসকে দিয়ে দেয়। আগুনের খবর পেয়ে ক্যাপ্টেন ম্যাকেঞ্জির নেতৃত্বে ফায়ার ফাইটারদের একটা টিম দ্রুত সেখানে চলে আসে, কিন্তু তারা গিয়ে দেখতে পায় বাতাসের জন্য আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এবং পাহাড়ের দুর্গম জায়গায় ফায়ার ইঞ্জিন নিয়ে যাওয়া প্রায় অসম্ভব। তাই পরিস্থিতি সামাল দিতে তারা প্রথমে পুরো এলাকার ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ করে দেয় এবং আরও কিছু ফায়ার ইঞ্জিন আনিয়ে নেয়। এরপরে ম্যাপ খুলে তারা হিসাব করে দেখে যে আগুন লাগা জায়গা থেকে লোকালয় বা শহরগুলো বেশ খানিকটা দূরে, তাই তারা ভেবেছিল যে আগুনটা হয়তো জনবসতি পর্যন্ত পৌঁছতে পারবে না। কিন্তু ঠিক তখনই ক্যাপ্টেন ম্যাকেঞ্জি জানতে পারে যে আগুনটা কানকাও নামের একটা ছোট্ট গ্রামে ছড়িয়ে পড়েছে, আর গ্রামের চারিদিকে আগুন ধরে যাওয়ায় এখন সেখানকার মানুষজন প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেছে। আসলে হপকিন্স নামের একজন ফায়ার ইঞ্জিনিয়ার ওই গ্রামের ওপর দিয়ে যাওয়ার সময় আগুন লাগার বিষয়টি খেয়াল করে এবং দ্রুত ওয়াকি টকির সাহায্যে ক্যাপ্টেনকে খবরটাও দিয়ে দেয়। হপকিন্স তখন ক্যাপ্টেনকে অনুরোধ করে যেন দ্রুত একটা রেস্কিউ টিম পাঠিয়ে দিয়ে এই অসহায় মানুষদেরকে বাঁচানো হয়। তো এই খবর শুনে তো ক্যাপ্টেন আর তার টিম রীতিমতো অবাক হয়ে যায়, কারণ ওই আগুন থেকে গ্রামের দূরত্ব ছিল প্রায় 7 থেকে 8 কিলোমিটার। তারা কল্পনাও করতে পারেনি যে এই আগুন এত দ্রুত এত দূর পর্যন্ত পৌঁছে যাবে, আর তখনই তারা বুঝতে পারে যে পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ। অন্যদিকে ফায়ার ইঞ্জিনিয়ার হপকিন্স নিজের জীবনের ঝুঁকি নিয়ে তো গ্রামের ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে আটকে থাকা মানুষদের বাঁচানোর চেষ্টা শুরু করে। তবে সেখানে আগুনের কালো ধোঁয়ায় আকাশ এমনভাবে ঢেকে গিয়েছে যে সূর্যের আলো পৌঁছতে না পারায় ওই ভর দুপুরে মনে হচ্ছে যেন রাত নেমে এসেছে। তো হপকিন্স শেষমেশ কিছু লোককে নিজের গাড়িতে তুলে নিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে। এদিকে ক্যাপ্টেন ম্যাকেঞ্জি 25টি ফায়ার ইঞ্জিন পাঠালেও আগুনের তীব্রতায় সেগুলো কোনোভাবেই গ্রামে পৌঁছতে পারে না, তাই বাধ্য হয়ে সে আকাশপথে ফায়ার ফাইটার প্লেন পাঠায়। কিন্তু বাতাসের গতি এত বেশি ছিল যে প্লেন থেকে ফেলা পানিও আগুনের ওপর না পড়ে অন্যদিকে ভেসে যাচ্ছিল, আর এই কারণেই মুহূর্তের মধ্যে পুরো গ্রাম, গাছপালা আর বাড়িঘর পুড়ে ছাই হতে শুরু করে এবং অসহ্য গরমে তো চারিদিকের পরিবেশ যেন এক জীবন্ত নরকে পরিণত হয়। এদিকে জ্বলন্ত গাছপালা ভেঙে পড়ে গ্রামে ঢোকা বা বেরোনোর সমস্ত রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। তাই হপকিন্স যখন বুঝতে পারে পালানোর আর কোনো পথ নেই, তাই সে উপস্থিত বুদ্ধিতে সবাইকে নিয়ে একটা বড় পুকুরের ধারে চলে যায় আর আগুনের তাপ থেকে বাঁচতে সবাইকে পুকুরের পানির মধ্যে ডুবে থাকতে বলে। অন্যদিকে প্যারাডাইস শহরে কেভিন তখনও নিজের ডিউটি করছে। তখন হঠাৎ করেই তার মা কল করে জানায় যে তার ছেলে সনের প্রচন্ড জ্বর এসেছে, তাই কেভিন যেন তাড়াতাড়ি ওষুধ নিয়ে বাড়ি চলে আসে। তো ছেলের অসুস্থতার কথা শুনে তো কেভিন বেশ চিন্তায় পড়ে যায়। তাই স্কুলের বাচ্চাদের নিয়ে ফেরার পথে সে আকাশে বিশাল কালো ধোঁয়া আর ছাই উড়াতে দেখলেও সেটাকে খুব একটা বেশি গুরুত্ব না দিয়ে ছেলের জন্য ঔষধ কিনে নেয়। এরপর বাচ্চাদের স্কুলে পৌঁছে দিয়ে সে দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই ম্যানেজার রুবি কল করে ওকে বাস নিয়ে গ্যারাজে ফিরতে বলে,
কারণ বাসটা এখন সার্ভিসিং করানো হবে। তবে এই কথা শুনে কেবিনের যেন মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ এখন গ্যারাজে গেলে আরো 2 থেকে 3 ঘন্টা দেরি হয়ে যাবে। আর ওদিকে তার ছেলে এখন প্রচন্ড অসুস্থ, তাই চাকরির পরোয়া না করে তো কেবিন গ্যারাজে না গিয়ে সরাসরি বাড়ির দিকেই রওনা হয়। অন্যদিকে 20-30টা ফায়ার ইঞ্জিন আর আকাশপথে প্লেন হেলিকপ্টার দিয়ে চেষ্টা করার পরও ক্যাপ্টেন ম্যাকানজি কোনোভাবেই ওই আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না। আর এখন বাতাসের গতি দেখে তারা বুঝতে পারে আগুন খুব দ্রুত প্যারাডাইস শহরে ঢুকে পড়বে, তাই দেরি না করে তারা পুরো শহর খালি করার ঘোষণা দিয়ে দেয়। এদিকে খবর পাওয়া মাত্রই তো শহরের মানুষ তাড়াহুড়ো করে শহর ছেড়ে পালাতে শুরু করে। সেই সঙ্গে সব স্কুলও ছুটি দিয়ে দেওয়া হয়, কিন্তু বিপত্তি বাধে 23 জন বাচ্চাকে নিয়ে, যাদের বাবা মা শহরের বাইরে কাজ করার সময় মতো স্কুলে পৌঁছতে পারেনি। এখন এই অসহায় বাচ্চাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার জন্য স্কুলের প্রিন্সিপাল আর টিচাররা মিলে তো বাস ডিপোতে ফোন করে একটা বাসের ব্যবস্থা করতে বলে। এই খবরটা পাওয়ার পর গ্যারেজের ম্যানেজার রুবি ওয়াকিটকির সাহায্যে সব ড্রাইভারকে জানায় যে যারা স্কুলের আশেপাশে আছো তারা যেন দ্রুত গিয়ে বাচ্চাদেরকে উদ্ধার করে। কিন্তু আগুনের ভয়ে সব ড্রাইভাররা আগে শহর থেকে পালিয়ে গিয়েছে, তাই কেউ রুবির কথায় কোনো সাড়া দেয় না। তো রুবি যখন বারবার খুব অসহায়ভাবে সাহায্য চাইছে, তখন শেষমেশ কেভিন তার উত্তর দেয়। সে জানায় যে সে স্কুলের আশেপাশেই আছে এবং বাচ্চাদের সুরক্ষিত জায়গায় পৌঁছে দিতে পারবে। এটা শুনেই তো রুবি বেশ খুশি হয়ে যায়। আসলে শুরুতে কেভিন নিজের অসুস্থ ছেলের কাছে যাওয়ার জন্য চুপ করেছিল, কিন্তু যখন সে দেখতে পায় যে বাচ্চাদের বাঁচানোর মতো আর কেউ নেই, তখন সেই অবুঝ বাচ্চাদের বাঁচাতে রাজি হয়ে যায়। তাই কেভিন নিজের বাড়ির দিকে না গিয়ে বাস ঘুরিয়ে সরাসরি স্কুলের দিকে রওনা দেয়। সেখানে গিয়ে দেখতে পায় যে সবাই চলে গিয়েছে, শুধু প্রিন্সিপাল, টিচার ম্যারি আর ওই 23টা বাচ্চা অপেক্ষা করছে। তো এরপর কেভিন আর মেরি মিলে তখন দ্রুত বাচ্চাদেরকে বাসে তুলে দেয়। তবে তখন কেভিন বলে যে এই বিপদের মধ্যে এতগুলো বাচ্চাকে একা সামলানো তার পক্ষে সম্ভব নয়। তাই কেভিন মেরিকেও সাথে যাওয়ার জন্য অনুরোধ করে, আর পরিস্থিতি বুঝে মেরিও তখন তাদের সঙ্গে যেতে রাজি হয়ে যায়। তো তাদের নির্দেশ দেওয়া হয় বাচ্চাদের নিয়ে শহরের শেষ প্রান্তের একটা স্কুলে যেতে, যেখানে পৌঁছাতে বড়জোর 10 মিনিট সময় লাগার কথা। কিন্তু শহর ছাড়ার হুড়োহুড়িতে রাস্তায় অলরেডি ভয়াবহ ট্রাফিক জ্যাম বেঁধে গিয়েছে। কেভিন তখন ম্যাপ দেখে একটা শর্টকাট রাস্তা ধরে এগোতে শুরু করে, কারণ সে চাইছিল যত দ্রুত সম্ভব বাচ্চাদেরকে পৌঁছে দিয়ে নিজের অসুস্থ ছেলে আর মায়ের কাছে ফিরে যেতে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই রাস্তায় গিয়েও তারা জ্যামে ফেসে যায়। এর মধ্যে কেভিন খেয়াল করে যে চারপাশে কালো ধোঁয়া আর ছাইয়ে ঢেকে যাচ্ছে, যা দেখে বোঝা যাচ্ছিল যে আগুন শহরের একদম কাছে চলে এসেছে। এখন অবস্থা এতটাই বেগতিক যে পুরো শহরকে খালি করার নির্দেশ দিয়ে দেওয়া হয়। এর ফলে কেভিনদের যে স্কুলে যাওয়ার কথা ছিল, সেই জায়গাটাও এখন চরম বিপদসীমার মধ্যেই পড়ে যায়। এই খবর পেয়েই তো রুবি বারবার ওয়াকিটকির সাহায্যে কেভিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, যাতে সে বাচ্চাদের ওই স্কুলে না নিয়ে অন্য কোনো নিরাপদ জায়গায় চলে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত আগুনের তীব্রতায় শহরের সব টেলিফোন টাওয়ার আর রেডিও ফ্রিকোয়েন্সি অচল হয়ে যাওয়ায় কেভিনের সঙ্গে সে কোনোভাবেই যোগাযোগ করতে পারছিল না। আর এখন পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়া তো রুবি আর তার কর্মীরাও প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় কেভিন আর মেরি তো বিপদ সম্পর্কে কিছুই জানতে পারে না, এবং তারা বাচ্চাদেরকে নিয়ে আগের নির্দেশ মতোই প্যারাডাইস স্কুলের দিকে এগোতে থাকে। অন্যদিকে পাহাড়ি জঙ্গল পেরিয়ে আগুন এখন সরাসরি শহরে ঢুকে পড়েছে এবং এক এক করে সব বাড়িঘর গ্রাস করতে শুরু করে। আসলে ক্যাপ্টেন ম্যাকানজি যেমনটা ভেবেছিল আগুন তার চেয়েও অনেক দ্রুত ছড়াচ্ছে, তাই শহর ছাড়ার সব রাস্তায় মাইলের পর মাইল জ্যাম লেগে যাওয়ায় মানুষ গাড়ি ফেলে রেখে পায়ে হেঁটেই পালাতে শুরু করে। আর এর ফলে পুরো শহরের অবস্থা এখন খুবই খারাপ হয়ে গিয়েছে। এদিকে কেভিন যখন জানতে পারে যে আশেপাশের সব রাস্তায় এমনকি শহরের হাইওয়েতে লম্বা জ্যাম লেগে গিয়েছে, তখন সে খুবই চিন্তায় পড়ে যায়। সে বারবার তার ছেলে সনকে কল করে, কিন্তু শরীরটা খারাপ থাকার কারণে সন তার কোনো কল রিসিভ করে না। তাই কেভিনের দুশ্চিন্তা যেন আরো বেড়ে যায়, কারণ বাড়িতে তার অসুস্থ ছেলে আর মা ছাড়া আর কেউ নেই। তাই সে মনে প্রাণে চাচ্ছে যত দ্রুত সম্ভব বাচ্চাদেরকে নিরাপদ জায়গায় রেখে তার পরিবারের কাছে পৌঁছাতে। তো এই জন্যই কেভিন মেরিকে বাস চালাতে বলে নিজের রাস্তায় নেমে পড়ে, আর সে মানুষের গাড়িগুলোকে সাইডে সরিয়ে জ্যাম ক্লিয়ার করার আপ্রাণ চেষ্টা করে, যাতে সে জলদি প্যারাডাইস স্কুলে পৌঁছাতে পারে। আর এভাবেই বেশ কিছুক্ষণ চেষ্টার পর অবশেষে তারা জ্যাম কাটিয়ে বেরিয়ে আসতে সফল হয়, আর মনে মনে ভাবে যে তারা বোধহয় এবার বেঁচে যাবে। কিন্তু স্কুলে পৌঁছে তারা যা দেখতে পায় তাদের তো পুরো হাত পা ঠান্ডা হয়ে যায়। পুরো স্কুল আর আশেপাশের এলাকা তখন দাউ দাউ করে জ্বলছে। এই দৃশ্য দেখে তো তারা দুজন প্রচন্ড ঘাবড়ে যায়। তাই মেরি বাস থেকে নেমে কোনো নিরাপদ জায়গা আছে কিনা তা ভালো করে খুঁজতে শুরু করে। আসলে তারা দুজন মনে করেছিল বাচ্চাদের খুঁজতে হয়তো তাদের বাবা মারা এখানে আসবে, কিন্তু আশেপাশে কোনো জনমানুষের চিহ্ন না দেখে তো কেভিন আর মেরি দুজনে খুব ঘাবড়ে যায়। এদিকে বাসের ভেতর থেকে তো আগুনের লেলিহান শিখা দেখে বাচ্চারাও আতঙ্কে চিৎকার করতে শুরু করে। তাই কোনো উপায় না দেখে কেভিন আর মেরি ঠিক করে যে তারা বাচ্চাদেরকে নিয়ে শহরের বাইরে একটা ইভাকুয়েশন সেন্টারে চলে যাবে, যেগুলো মূলত এই ধরনের বিপদের সময় আশ্রয় নেওয়ার জন্যই বানানো হয়েছে। তো বহু কষ্টে তারা হাইওয়েতে পৌঁছায়। তখন সেখানকার দৃশ্য দেখে কেভিনের ভেতরটা যেন আরো বেশি কেঁপে ওঠে। আগুনের তাপে হাইওয়ের রাস্তা পুরো নষ্ট হয়ে গিয়েছে, আর অসংখ্য মানুষ তাদের গাড়ি মাঝ রাস্তায় ফেলে প্রাণ ভয়ে পালাচ্ছে।
এমনকি অনেক মানুষ তো জীবন্তই পুড়ে গিয়েছে। মানে পুরো এলাকাটা যেন একটা জলজান্ত নরকে পরিণত হয়েছে। তবে এই চরম বিপদের মধ্যেও পুলিশ আর ফায়ার ফাইটাররা নিজেদের জীবন বাজি রেখে আটকে পড়া মানুষদেরকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তো কেবিন তো এখন পরিষ্কার বুঝতে পারে যে হাইওয়ে দিয়ে বাস নিয়ে যাওয়া এখন আর কোনোভাবেই সম্ভব নয়। তাই শহর থেকে বেরোনোর জন্য অন্য কোনো রাস্তা খুঁজতে হবে। কিন্তু ঠিক ওই মুহূর্তে এসে দেখতে পায় যে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও কিছু লোক রাস্তায় পড়ে থাকা গাড়ি আর দোকান থেকে লুটপাট চালাচ্ছে। এমনকি তাদের মধ্যে কয়েকজন কেবিনের বাসের দিকেও তেড়ে আসে। তাই বিপদ বুঝতে পেরে কেবিন আর সময় নষ্ট না করে তো রাস্তার ডিভাইডের ওপর দিয়ে বাস তুলে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে রুবি আর এই বাচ্চাদের মা বাবারা ততক্ষণে শহরের বাইরে ইভাকুয়েশন সেন্টারে পৌঁছে গিয়েছে। কিন্তু কেবিন বা মেরি কারোর সঙ্গে কোনো যোগাযোগ করতে না পেরে তারা সবাই বাচ্চাদেরকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। এদিকে কেভিন হাইওয়ে থেকে নেমে শহরের ভেতরে একটা ছোট্ট রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করতে থাকে। কিন্তু চারিদিকে ঘন কালো ধোঁয়া আর ছায়ের কারণে রাস্তা প্রায় দেখাই যাচ্ছিল না। তাই বাস চালানো কেভিনের জন্য খুবই কঠিন হয়ে পড়ে। আর তাছাড়া একটু পরেই বাইরের বিষাক্ত ধোঁয়া বাসের ভেতরে ঢুকতে শুরু করে এবং ওই ছোট্ট বাচ্চাদেরও নিঃশ্বাস নিতে প্রচন্ড কষ্ট হতে থাকে। তাই মেরি দ্রুত বাসের সব জানালা বন্ধ করে দেয়। কিন্তু এতে বাসের ভেতরটা আবার অসহ্য গরম হয়ে ওঠে। গরমে বাসের ভেতরে থাকা একটা বাচ্চা তো হঠাৎ করে স্ট্রোকই হয়ে যায়। আর তাছাড়া বাসের ভেতরে কোনো পানি নেই, যা দেখে তো মেরি কেভিনকে একটা দোকানের পাশে বাস দাঁড় করাতে বলে এবং নিজে পানির খোঁজে বাইরে বেরিয়ে আসে। তবে চারপাশে ধোঁয়ায় আচ্ছন্ন থাকায় তখন কিছু ঠিকঠাক দেখা যাচ্ছিল না। তবুও অনেক খোঁজাখুঁজির পর মেরি একটা ক্যাম্পিং ভ্যান থেকে বেশ কিছু পানির বোতল জোগাড় করে দ্রুত বাসে ফিরে আসে। ঠিক তখনই তাদের পাশেই এক বিশাল বিস্ফোরণ ঘটে এবং চারিদিকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। আগুনের হাত থেকে বাঁচতে কেবিন তখন দ্রুত বাস ঘুরিয়ে পাশের একটা সরু রাস্তা দিয়ে এগোতে শুরু করে। আর এইভাবে চলতে চলতে তারা মাটির কাঁচা রাস্তার সামনে এসে পৌঁছায়। কেভিন তখন সবাইকে আশ্বস্ত করে বলে যে এই রাস্তাটা সে খুব ভালোভাবেই চেনে। কেভিন জানায় যে এই রাস্তা দিয়ে আবারও হাইওয়েতে ওঠা সম্ভব, কিন্তু সমস্যা হলো পাহাড়ি রাস্তাটা খুবই সরু আর পাশে রয়েছে গভীর খাদ। সামান্য একটু ভুল হলেই সবাই ওই খাদে পড়ে মারা যাবে। তাই অত্যন্ত সতর্কতার সঙ্গেই তো বাস চালিয়ে কেভিন পাহাড়ের অন্যদিকে যেতে শুরু করে। কিন্তু একদম শেষ প্রান্তে যাওয়ার পর সে দেখতে পায় যে বেশ কিছু মানুষ পায়ে হেঁটে তাদের দিকেই আসছে। আর ওই লোকগুলো কেভিনকে সাবধান করে বলে যে সামনে যাওয়ার রাস্তা আগুনে পুড়ে পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে, তাই তারা যেন যে পথে এসেছে ওই পথেই ফিরে যায়। এই কথা শুনে তো কেভিনের মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে, কারণ সে খুব ভালো করেই জানে যে রাস্তা দিয়ে তারা এতক্ষণ এসেছে সেই এলাকা এখন পুরোপুরি আগুনের গ্রাসে। তাই সামনে পেছনে সব পথ বন্ধ দেখে কেভিন কোনো উপায় না পেয়ে বাস থেকে নামে আর পাশের একটা উঁচু পাহাড়ের ওপর উঠে চারপাশটা ভালো করে পর্যবেক্ষণ করতে শুরু করে। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর কেভিন দেখতে পায় যে তারা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে তার চারপাশটা দাউ দাউ করে জ্বলছে। এর মানে তারা আগুনের একদম মাঝখানে আটকা পড়েছে এবং এই অবস্থা থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। তাই কেভিন বাসে ফিরে এসে মেরিকে হতাশ হয়ে জানায় যে এই মুহূর্তে বাইরে বেরোনোর আর কোনো রাস্তা নেই। এখন বাচ্চাদের বাঁচানোর একটাই উপায়, বাসের ভেতরে চুপচাপ বসে সাহায্যের জন্য অপেক্ষা করা। কেভিন তখন আরো বলে যে আগুন হয়তো আমাদের কাছে পৌঁছানোর আগে ফায়ার ফাইটাররা আমাদের উদ্ধার করতে চলে আসবে। তো এরপর কেভিন নিজের জামা খুলে ছোট ছোট টুকরো করে সেগুলো পানিতে ভিজিয়ে বাচ্চাদের মুখে বেঁধে দেয় আর ভিজা কাপড়গুলো মাস্ক হিসেবে কাজ করে। আর এগুলোই বাচ্চাদেরকে ধোয়ার মধ্যে কিছুটা সতেজ নিঃশ্বাস নিতে সাহায্য করবে। আর এরপর তো সে স্যালো ট্যাপ দিয়ে বাসের সব এসি ভেন্টিলেশনগুলো বন্ধ করে দেয়, যাতে করে বাইরের বিষাক্ত ধোঁয়া ভেতরে ঢুকতে না পারে। এসব করার পর তারা সবাই বাসের ভেতরে চুপচাপ বসে ফায়ার ফাইটারদের জন্য অপেক্ষা করতে শুরু করে। অন্যদিকে শহরে ফায়ার সার্ভিসের ক্যাপ্টেন মিস্টার রে জানতে পারে যে ভয়াবহ আগুনের কারণে অসংখ্য মানুষ তাদের গাড়ির ভেতরে আটকা পড়ে আছে। আবার অনেকে জীবন বাঁচাতে রাস্তার ওপর পাগলের মতো ছোটাছুটি করছে। ক্যাপ্টেন রে বুঝতে পারে যে যদি এখন এই মানুষগুলোকে উদ্ধার করা না হয় তবে কাল সকালের মধ্যেই হাজার হাজার প্রাণ ঝরে যাবে। তাই পরিস্থিতি পর্যালোচনা করে ক্যাপ্টেন রে একটা কঠিন সিদ্ধান্ত নেয়। সে বুঝতে পারে যে এখন আগুন নেভানো আর মানুষকে বাঁচানো দুটো কাজ একসঙ্গে করা সম্ভব নয়। তাই সে আগুন নেভানোর কাজ স্থগিত রেখে সবার আগে মানুষের প্রাণ বাঁচানোকেই গুরুত্ব দেয়। আর তার অধীনে থাকা সমস্ত ফায়ার ফাইটার আর পুলিশ কর্মীদের আদেশ দেয় যে তারা যেন আগুন নেভানো বন্ধ করে দিয়ে দ্রুত শহরে আটকা থাকা অসহায় মানুষদেরকে উদ্ধার করতে শুরু করে। এদিকে কেভিন খেয়াল করে যে বাসের চারপাশের পরিবেশ এতটাই গরম হয়ে গিয়েছে যে জানালার কাছেও হাত দেওয়া যাচ্ছে না। আর কিছুক্ষণ পরেই বাসের আশেপাশের গাছপালাতেও আগুন ধরতে শুরু করে। অবস্থা বেগতিক দেখে কেভিন দ্রুত বাসের বাইরে বেরিয়ে একটা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করে। কিন্তু এই বিশাল আগুনের সামনে ছোট্ট একটা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে সে কিছুই করতে পারছিল না। আর দেখতে দেখতে ওটাও ফুরিয়ে যায়। কেভিন বুঝতে পারে যে এই জায়গায় দাঁড়িয়ে থাকলে তাদের সবার মৃত্যু নিশ্চিত, কারণ যে হারে আগুন এগোচ্ছে তাদের কিছুক্ষণের মধ্যে সবাই বাসের মধ্যে পুড়েই মারা যাবে। এখন একমাত্র বাঁচার উপায় হলো এই আগুনের দেয়াল ভেদ করে সামনে এগিয়ে যাওয়া। তাই সে তাড়াতাড়ি করে বাসে ফিরে এসে ইঞ্জিন চালু করার চেষ্টা করে, কিন্তু প্রচন্ড তাপে ইঞ্জিনও বিকল হয়ে যাওয়ায় সেটা কোনোভাবে স্টার্ট নিচ্ছিল না।
এই জন্য প্রাণের ঝুঁকি নিয়ে কেবিন আবারও বাইরে বেরিয়ে আসে আর ওই উত্তপ্ত ইঞ্জিনটা ঠিক করার চেষ্টা করতে থাকে। তবে বাসের ইঞ্জিনটা এতটাই গরম হয়ে গিয়েছিল যে কাজটা করতে গিয়ে কেবিনের হাতই পুড়ে যায়। কিন্তু তাও সে অসহ্য যন্ত্রণা সহ্য করে বহু কষ্টে নিজের পোড়া হাত দিয়ে ইঞ্জিন ঠিক করে বাসটা চালু করে দেয়। এরপর কোনো কিছু না ভেবেই তো সে জ্বলন্ত নরকের ওপর দিয়ে পাগলের মতো বাস চালিয়ে সামনের দিকে এগোতে শুরু করে। বাইরের এই ভয়াবহ পরিস্থিতি দেখে তো বাসের ভেতরে বাচ্চারা আতঙ্কে চিৎকার করতে থাকে, কারণ আগুনের লেলিহান শিখা তাদেরকে যেভাবে চারপাশ থেকে ঘিরে ধরেছিল তাতে মনে হচ্ছিল যে সবাই বোধহয় এখনই পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু কেবিন দমে না গিয়ে মনে সাহস রেখে বাসের গতি বাড়িয়ে দেয়। আর এইভাবেই বেশ অনেকটা পথ যাওয়ার পর অবশেষে তারা ওই আগুনের ভেতর থেকে বেরিয়ে শহরের একটা সুরক্ষিত জায়গায় পৌঁছে যায়। মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পেরে কেবিন আর মেরিতো দুইজনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে বাসের ভেতরের বাচ্চারা ততক্ষণে আতঙ্কে কাঁপছে। এরপর কেবিন দেরি না করে বাস নিয়ে সরাসরি শহরের বাইরে সেই ইভাকুয়েশন ক্যাম্পে পৌঁছে যায়, যেখানে শহরের বাকি অসহায় মানুষদের আশ্রয় দেওয়া হয়েছে। তাই ওই ক্যাম্পের ভেতরে অপেক্ষা করছিল ওইসব বাচ্চাদের মা বাবারা। তো দূর থেকে নিজেদের মা বাবাকে দেখতে পেয়ে তো বাচ্চারা যেন প্রাণ ফিরে পায় আর আনন্দে আত্মহারা হয়ে যায়। এরপরে এক এক করে সব বাচ্চাকে তাদের মা বাবার কাছে তুলে দেওয়া হয়। নিজেদের সন্তানদের এইভাবে অক্ষত আর সুরক্ষিত অবস্থায় দেখে তো মা বাবারাও প্রচন্ড খুশিতে কেঁদেই ফেলে। আর অবশেষে কেবিন তার এই কঠিন দায়িত্বটা সফলভাবে শেষ করতে পারে। সবাই কেবিনের দুঃসাহসিক কাজের জন্য তার প্রশংসা করে এবং জোরে জোরে হাততালি দিয়ে তাকে সম্মানও জানায়। এমনকি ম্যানেজার রুবিও প্রচন্ড খুশি হয়ে কেবিনকে জড়িয়ে ধরে। তো এইভাবে সব বাচ্চাকে নিরাপদে পৌঁছে দেওয়ার পর কেবিন ওই ক্যাম্পের ভিতর নিজের মা আর ছেলেকে খুঁজতে শুরু করে। আর অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে একটা অ্যাম্বুলেন্সের পাশে তার মাকে দেখতে পায়। কেবিন তখন দ্রুত তার মায়ের কাছে গিয়ে অবাক হয়ে প্রশ্ন করে যে, তুমি একা একা এখানে কিভাবে আসলে? তার মা তখন জানায় যে তাদের এক প্রতিবেশী তাকে বাড়ি থেকে উদ্ধার করে এই ক্যাম্পে নিয়ে এসেছে। আর কেবিনের প্রাক্তন স্ত্রী শহরে আগুন লাগার খবর পাওয়া মাত্রই বাড়িতে এসে সনকে নিজের সঙ্গে করে নিয়ে গিয়েছে। কেবিনের মা তখন তাকে আশ্বস্ত করে বলে যে, তুমি একদম চিন্তা করো না, আমি আর সন দুজনেই এখন পুরোপুরি সুরক্ষিত আছি। তো মায়ের কথা শুনে তো কেবিন অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর পরের দিন সকালবেলা দেখা যায় যে শহরে সে ভয়াবহ আগুন নেভানো সম্ভব হয়েছে, কিন্তু ততক্ষণে পুরো প্যারাডাইস শহরটাই পুড়ে ছাই হয়ে গিয়েছে। শহরের বাড়িঘর, গাড়ি আর সাজানো সংসার সবই এখন ধ্বংসস্তূপ। সেখানে আর কিছুই অবশিষ্ট নেই। সবকিছু শান্ত হওয়ার পর তো কেবিন খুবই হতাশ মনে নিজের পুড়ে যাওয়া বাড়ির সামনে এসে দাঁড়ায়। আর চারিদিকে খোঁজাখুঁজি করতে করতে ছাইয়ের ভেতর থেকে সে তার নিজের আর ছেলের অর্ধেক পুড়ে যাওয়া একটা ছবি খুঁজে পায়। ছবিটা দেখে ভেতরে ভেতরে সে অনেক কষ্ট পেল, সেটা অনেক সযত্নে নিজের কাছে রেখে দেয়। কেভিন ভেবেছিল যে হয়তো এই ঘটনার পর তার ছেলেটাকে চিরতরে ছেড়ে প্রাক্তন স্ত্রীর কাছেই চলে যাবে, আর এই কথা ভেবে তার মনটা খুবই খারাপ হয়ে যায়। কিন্তু ঠিক তখনই সে দেখতে পায় যে দূর থেকে একটা গাড়ি তার দিকে এগিয়ে আসছে। গাড়ি থামতেই ভেতর থেকে সন বেরিয়ে এসে দৌড়ে কেভিনকে জড়িয়ে ধরে। আর দূরে দাঁড়িয়ে সনের মা হাসি মুখে বাবা ছেলের মধ্যে এই ইমোশনাল দৃশ্য দেখতে থাকে। কেভিন তো আবেগে আপ্লুত হয়ে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। সে বুঝতে পারে যে শত বিপদের মাঝে ওদের বাবা ছেলের সম্পর্কটা নষ্ট হয়ে যায়নি। আর সবশেষে জানা যায় যে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এটাই ছিল সব থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই আগুনে 13,500-এর বেশি ঘরবাড়ি পুড়ে পুরো ছাই হয়ে যায় এবং 85 জন মানুষ জীবন হারায়। পরবর্তীকালে তদন্তের মাধ্যমে জানা যায় যে একটি ইলেকট্রনিক কোম্পানি তার ছিঁড়ে এই আগুনের সূত্রপাত হয়েছিল। সেই কোম্পানির কাজে অনেক গাফিলতি আর অনিয়মও খুঁজে পাওয়া যায়। আর ঠিক সেই কারণে এই ভয়াবহ দুর্ঘটনার জন্য ওই কোম্পানিকে সরাসরি দায়ীও করা হয়। পরবর্তীতে ক্ষতিপূরণ হিসেবে ওই কোম্পানি থেকে $13.5 বিলিয়ন জরিমানা নেওয়া হয়, যা এই দুর্ঘটনার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বিলিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর কেভিন তার জীবনের মোড় ঘুরিয়ে ফেলে। সে একজন শিক্ষক হওয়ার জন্য ট্রেনিং নেয় এবং বর্তমানে ক্যালিফোর্নিয়ার একটি স্কুলে বাচ্চাদেরকে পড়ায়। আর এইভাবেই আমাদের আজকের মুভির গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে? আর এটা কিন্তু সত্যি একটা অনুপ্রেরণামূলক গল্প। মানে কেভিনের সাহস দেখে সত্যি তারিফ করতেই হয়। এরকম সাহসী ব্যক্তি আমাদের দেশে অনেক বেশি প্রয়োজন, তাই না? তো আজ এই পর্যন্তই থাক। দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে। আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে, তাই না? আল্লাহ হাফেজ।